হঠাৎ করেই ভয়ানক একটা ঘটনার সূত্রপাত ঘটে। একের পর এক মানুষ মারা যেতে থাকে। পুরো গ্রামে ভয়ানক একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা হওয়ার আগেই গ্রামের মানুষ নিজে নিজে আর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিত। এমনকি ছেলেরাও রাতের বেলা মাছ ধরা বন্ধ করে দেয়। কিন্তু কেন, কিসের এত আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি রহস্যময় ঘটনা। আজকের এই ঘটনা যে জায়গা বা যে গ্রামকে কেন্দ্র করে বলা হয়েছে সেটি উল্লেখ করা নিষেধাজ্ঞা রয়েছে। আমি এই ঘটনা সেটি উল্লেখ করতে আন্তরিকভাবে দুঃখিত। জায়গাটি আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটির বিবরণ দেওয়া যাক। শুরুতেই সাল 2014, দিনটি ছিল পবিত্র ঈদুল আজহার পরের দিন। সেদিন আমার পরিবারের সকলেই বেড়াতে চলে যান আমার দাদুর বাবার বাড়িতে, কিন্তু আমি সেদিন তাদের সাথে যাই নাই। আমার অন্য একটি জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। যাই হোক, বন্ধুদের সাথে ঘোরাঘুরি শেষ করে আমি বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। বাসাটা একদম ফাঁকা। এসেই আমার খুব খারাপ লাগতে শুরু করে। এই জন্য আমি মনস্থির করি যে আমিও চলে যাব দাদুর বাড়িতে। বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে দাদুমণির বাসার রাস্তা একটা ভাঙ্গা ব্রিজ আছে, কারণ সেখানে নির্মাণ কাজ চলছিল, যার ফলে সে রাস্তায় রাতের বেলা কোনো প্রকার যানবাহন চলাফেরা করে না। রাতের বেলা সেই রাস্তা দিয়ে শুধুমাত্র একটা বাইক চলতো। এই জন্য এই রোগগুলো নাগাদ আমি পায়ে হেঁটে দাদুমণির বাসার দিকে রওনা দিই। পুরো রাস্তা একদম নীরব, চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। কেমন যেন মানবের আনাগোনা নেই, একেবারে নীরবহীন জায়গা। প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে যাই মুসলিম পাড়া কবরস্থানের সামনে। সেই কবরস্থানের সামনে আমি পৌঁছেই দেখতে পাই ভয়ঙ্কর একটি বিষয়, যেই বিষয়টি দেখার পর আমার পুরো শরীরটা ঠান্ডা করে দেয়। কবরস্থানের ভিতর জ্বলতে থাকা লাইটে স্পষ্ট আলোয় আমি দেখতে পাই কবরস্থানের শেষ মাথায় একবার বিপিষ্ট একটা কুমির আকৃতির বিপর্যয় একটা প্রাণী ঠিক মানুষের মতো করে দাঁড়িয়ে আছে। সেই প্রাণীর পুরো শরীর গৌণ বিচ্ছিন্ন এবং বন্যদয় আকৃতির। এই প্রাণীটির শরীর কুমিরের মতো হওয়ায় মাথা খুব অস্বাভাবিক আকৃতির, আর পুরো অনেক বড় বড় শিং মাথায়। আমার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সেই সময় আমি তার মুখ দেখতে পাইনি। সেই প্রাণীটিকে দেখলাম। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করি। এভাবে কিছু সময় দৌড়ে আমি চলে আসি কবরস্থানের সামনে। একটা বাজার ছিল, সেই বাজারের ভাগ্যক্রমে একটা চায়ের দোকান ছিল, আমি খোলা পাই। এরপর আমি সেই চায়ের দোকানে বসি এবং আমার ছোটো চাচাকে কল দিয়েই বলি সেই চায়ের দোকানে কোনো বাইক এসে যেন আমাকে বাসায় নিয়ে যান। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচা চলে আসলেন। এরপর আমরা দুজনে মিলে দাদুমণির বাসায় চলে আসি। এসেই আমার পরিবারের সাথে আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলি। এরপর আমি স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সেই রাতে আমার প্রচণ্ড জ্বর আসে। আবার এমন অবস্থা দেখে পরদিন সকালে দাদুমণি তার চাচাতো ভাই ফারুককে ডেকে নিয়ে আসেন ঝাড়ফুঁক করার জন্য। ফারুক দাদা আমাকে বলেন, বাবা, গতকাল রাতে তুমি খুবই খারাপ একটার সম্মুখীন হয়েছিলে। তুমি যেটা দেখেছো সেটি খুব ভয়ানক একটা জিনিস। এই বলে ফারুক দাদা আমাকে বলতে থাকেন এবং ফারুক দাদা বলতে শুরু করেন সেই পুরানো ঘটনা। সাল 1965। একদিন ফজরের সালাত আদায় করে আমি সবেমাত্র বাড়ি ফিরছি। এমন সময় হঠাৎ করে মনির মাঝির ছেলে মহিন আমার বাড়ির সামনে আসে। মহিন বাড়িতে এসেই অন্তঃসত্ত্ব হয়ে বলতে শুরু করে, চাচা তাড়াতাড়ি চলেন, আমার বাড়িতে চলেন, আমার বাবার ভয়ানক জ্বর এসেছে। তিনি গতকাল রাতে মাছ ধরতে গিয়েছিলেন, তিনি খুব ভয়ানক কিছু একটা দেখেছেন। চাচা তাড়াতাড়ি চলুন।
আমার সাথে মহিনের কথা শুনে আমি তার নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তার সাথে চলে যাই মনির মাঝির বাড়িতে। পৌঁছে দেখি মনির মাঝি বিছানার জোরে মাতাল হয়ে শুয়ে আছে। এরপর আমি তাকে কিছু পানি খাইয়ে এবং শান্ত করলাম আর জিজ্ঞেস করলাম সে গতকাল রাতে মাছ ধরতে গিয়ে কি এমন দেখেছে। আমার প্রশ্নের উত্তরে মনির মাঝি ভয়ানকভাবে বলতে শুরু করে, প্রতিদিন রাতের মতন গতকাল রাতে স্বাভাবিকভাবেই আমি মাছ ধরতে গিয়েছিলাম। নদীতে পূর্ণিমা থাকার কারণে আমি সেই রাতে ভালো মাছ পাচ্ছিলাম। এইভাবে মাছ ধরতে ধরতে পৌঁছে যাই এক সময় মুসলিমপাড়া কবরস্থানের পাশে। মুসলিমপাড়া কবরস্থানের পাশে আসতেই আমি ছাদের আলোয় স্পষ্ট দেখতে পাই ভয়ানক একটা বিশাল আকৃতির 3 পা বিশিষ্ট কুমিরের আকৃতির মতন একটা প্রাণী। সেই প্রাণীটা লাশ কবর থেকে তুলে নিয়ে 2 আঁখ দিয়ে আঁকড়ে ধরে আছে। সেই প্রাণীটির পুরো মাথায় অনেকগুলো বড় বড় শিং আছে, কোনো দাঁত নেই এবং প্রাণীটির মুখমণ্ডলে ছোটো ছোটো চলচ্চিত্রের সুখ, প্রতিটা চোখ জ্বল জ্বল করছিল। 6টা চোখ তার মুখে। দেখা মাত্রই আমি চিৎকার দিয়ে, আমার চিৎকার শোনার সাথে সাথেই সেই প্রাণীটি আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে সেই প্রাণীটি গর্জন করে উঠে তার হাত দিয়ে আঁকড়ে থাকা মুড়ানো সেই লাশটির বুকে জায়গায় কামড় বসিয়ে দেয়, সেখান থেকে মাংস খেতে থাকে। কি ভয়ানক বিষয়টি! দেখা মাত্রই আমার পুরো শরীর বয়ে ঠান্ডা হয়ে যায়। আমি প্রাণপণে বইটা রেখে সেখান থেকে তাড়াতাড়ি নৌকা নিয়ে চলে আসি। এরপর রাত থেকেই প্রচণ্ড জ্বর এসেছে। আপনি গ্রামবাসীকে নিয়ে কবরস্থানে যান, এরপর দেখে আসেন সেই কবরের এবং লাশের কি অবস্থা। মনির মাঝির জ্ঞান হারায়। এরপর আমি মনির মাঝিকে ঝাড়ফুঁক করি এবং বাসায় থেকে বের হয়ে গ্রামের সকলকে এই বিষয়টা জানাই এবং সবাই মিলে দেখতে পাই যে একটা ভয়ানক বিষয়। আমরা সবাই চলে যাই সেই মুসলিমপাড়া কবরস্থানে। গিয়ে দেখতে পাই পুরো একটা বিষয়। পাশে পড়ে আছে একটি লাশ। সেই লাশটির মাথা থেকে দেহ আলাদা করা, শুধুমাত্র মাথার অংশটি একদম অক্ষত আছে। এছাড়া সেই লাশটির শরীরে কোনো অংশে অবশিষ্ট মাংস দেখা নেই। এটা দেখা মাত্রই উপস্থিত আমরা সবাই ভয় পেয়ে যাই। এসব কি হলো? কেন হলো? কিভাবে হলো? কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না। যাই হোক, এরপর আমরা সবাই মিলে জানাজা পড়ে সেই লাশের অংশ বিশেষ আবারও কবরে দাফন করি। শুনুন, এসব ঘটনার পর পুরো গ্রামে এই বিষয়টি আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রায় 2 দিন পর সব কিছু ঠিক ছিল। 2 দিন পর গোত্রের আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। সকালে হঠাৎ করে মনির মাঝির প্রতিবেশী মাসুদ ভাই অন্ততন্ত হয়ে আমাদের বাড়ি আসেন। বাড়িতে এসে আর বলে উঠেন, ভাই তাড়াতাড়ি চলুন, মনির মাঝির ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি তাড়াতাড়ি ছুটে যাই মনির মাঝির বাড়িতে। তাদের বাড়ি পৌঁছাতেই আমি দেখতে পাই গ্রামের অনেক মানুষ, বীর সবাই সেখানে দাঁড়িয়ে আছে। বীর ঠেলে মনির মাঝির বাড়িতে আমি প্রবেশ করি। আমি দেখতে পাই বিপর্যয় একটি দৃশ্য। আমি দেখি মনির মাঝির সহ তার বাড়ির 3 জন সদস্যের লাশ মেঝেতে পড়ে আছে। সেই 4টি লাশের অবস্থা ঠিক কবরস্থানের মতন, সেই লাশের মতন পড়ে আছে। মাথা থেকে দেহ আলাদা করা 4টি লাশের মাথার অংশটি একদম অবস্থাহীন অবস্থায়, অজ্ঞান হয়ে আছে। এছাড়া লাশগুলো শরীর অবশিষ্ট অংশ, কোনো মাংসরও চিহ্ন নেই। এই সব বিষয় দেখার পর আমার পুরো শরীর স্থির হয়ে যায়। এসব কি শুরু হলো ওই গ্রামে? আমার চোখ কোনারায় বলতে পারছিলাম না। যাই হোক, এরপর গ্রামবাসী সকলে মিলে সেই লাশগুলোর যথাসম্ভব গোসল করিয়ে দাফন করে দেয়। এই ঘটনার পর পুরো গ্রামে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো গ্রাম সন্ধ্যা হওয়ার আগেই মানুষ নিজ নিজ বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেয়। জেলেরা পর্যন্ত মাছ ধরতে যায় না। সেই ভয়ানক নরঘাতকের আতঙ্কে সবাই। এই ঘটনার প্রায় 10 দিন পর সব কিছু ঠিক ছিল, কিন্তু 11 দিনের মাথায় এই মৃত্যুর খেলা আবারও শুরু হয়ে যায়।
ইলিশ মাছের বাড়িতে ইলিশ মাছ সহ পরিবারের দুজন সদস্যর লাশ, সেই 3টি লাশের মতন ঠিক এরকম অবস্থা শুরু হয়ে যায়। এই মৃত্যুর খেলা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কেন এই মৃত্যুর খেলা শুরু হলো কেউ কোনো বিষয় বুঝতে পারছিল না। এসবের সমাধান করতে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল আমাদের গ্রামের 3টা গ্রাম পড়ে রামদাস নামের একটা কবিরাজ, তার কাছে এই বিষয়টি জানাবেন, যদিও তিনি কোনো বিহিত করতে পারেন কি না। যেই সিদ্ধান্ত সেই কাজ। আমরা সেই গ্রামবাসীরা মিলে সেই কবিরাজের কাছে গেলাম, সকল ঘটনা তাকে জানালাম। আমাদের সকল ঘটনা শুনে তিনি 2 দিন পর আমাদের আসতে বললেন। 2 দিন পেরিয়ে যায়। 2 দিন পর আমরা আবার সেই কবিরাজের কাছে চলে যাই। কবিরাজের কাছে যেতেই আমরা দেখি তিনি আমাদের সকলের উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, আপনাদের গ্রামে প্রবেশ করেছে এক ভয়ানক নরখাদক। এই দিনটিতে প্রায় 400 বছর আগে ইরান থেকে এক ফরহেজগার ব্যক্তি রূপার একটি কলসে বন্দি করে সাগরে ফেলে দিয়েছে। আপনাদের গ্রামের হরিশ মাঝি, যাকে সে মেরে ফেলেছে, সে মাছ ধরতে গিয়ে সেই কলসিটি পায় এবং কলসিটির মুখ খুলে দেয়, সেই জিনটিকে মুক্ত করে দেয়। এই জিনটির প্রধান খাদ্য হচ্ছে মানুষের মাংস, এই জন্য এত মানুষকে এই জিনটি খেয়ে ফেলেছে। দেখি এই সমস্যা আপনাদেরকে মুক্ত করতে পারি কি না। এই বলে কবিরাজ আমাদের বিদায় দেন। এর প্রায় 4 দিন পর সেই কবিরাজকেও জিনটি মেরে ফেলে। সেই কবিরাজের লাশটি অন্য 60টি লাশের মতন একই অবস্থায় পাওয়া যায়। কবিরাজের মৃত্যুর পর গড়ে এক অদ্ভুত ঘটনা। কবিরাজের মৃত্যুর পর হঠাৎ করেই এই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায়। এরপর অতিবাহিত হয়ে যায় অনেকগুলো বছর। এত বছর পরও কোনোদিন সেই নরখাদক জিনটি গ্রামে দেখা যায় না। এবং এখন কেন এই মৃত্যুর খেলাটা শুরু হলো? এই 2019 সালে আমাদের গ্রামে একজন রাতের বেলা কবরস্থানের পাশে যাওয়ার সময় সেই ভয়ানক প্রাণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই জিনটি দেখার পর সেই ছেলের কোনো প্রকার ক্ষতি করেনি, এই বলে ফারুক দাদা তার ঘটনা শেষ করেন। সেই প্রাণীটিকে দেখার পর আমারও ঠিক এরকম জোর ছিল, আমি একদম সুস্থ হয়ে যাই, আমার আর কোনো সমস্যা হয় না। কি অদ্ভুত একটা ঘটনা! হঠাৎ করে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা, আবার হঠাৎ করে এই মৃত্যুর খেলা বন্ধ হয়ে যায়। কিভাবে এই মৃত্যুর খেলা বন্ধ হয়ে গেল এই বিষয়ে কেউই কিছু জানতে পারল না। রয়ে গেল রহস্যময় এক ঘটনা। হঠাৎ এত বছর পর 3 পায়ের একাদশ গেট খুলে সেই নরখাদকটা আবারও কেন আসলো? এই রহস্যর ব্যাপারটা পরিশেষে একটাই কথা বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এই বলে সেই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আমার হাজব্যান্ডের পরিবার, মানে আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের কোনো এক জায়গায়, তা আর বললাম না। তারা পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায়। ঘটনাটি 2018 সালের অক্টোবর মাসের কোনো একটা সময়। একদিন আমি ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসি। আমার হাজব্যান্ড অফিস শেষ করে পরে বাসায় ফিরে। আমি এর মধ্যে খুব করে রান্না বান্না করি। তারপর সোফায় এসে বসে টিভিটা অন করে যখন খাবার মুখে দিতে যাব, তখন হঠাৎ করে বিকট একটা গ্লাস ভাঙার আওয়াজ আসে। আমার কানে মনে হচ্ছিল কে যেন গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে। পরে বুঝতে পারলাম যে শব্দটা কিচেন থেকে আসছে। চোর ডাকাত এগুলো হয় নাই বললেই চলে। এবং ভাবলাম যে উপরের ডিপার্টমেন্টে হয়তো কাজ করা চলছিল।
যার কারণে এমন শব্দ আসছে। তারপর আবারও ভাবলাম উপরের ফ্লোরে রাতের সময় কোনো কাজ করানোর নিয়ম নেই, বাড়িওয়ালার কঠিন নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু রুলস আছে যে কাজগুলো সকাল সকাল করানো, যাতে রাতে কোনো কারো অসুবিধা না হয়। পরে ভাবলাম উপরের ফ্লোরে হয়তো আর্জেন্ট কোনো কাজ করা হচ্ছে। যাই হোক, মোটামুটি শিওর ছিলাম যে উপরের ফ্লোর থেকে সাউন্ড আসছে। তারপর কেন যেন মনে হচ্ছিল কুটি কুটি শব্দটি আমার জানালার পিছন থেকেই আসছে এবং উপর থেকেও আসছে। এবং যখনই আমি লাইট অন করি, যা দেখি এবং আমি দেখি সেখানে তো সব কিছু আগের মতোই আছে। বাসার সবখান চেক করলাম, কিছুই ভাঙ্গা পাচ্ছি না, সব ঠিক আছে। তবে কি হলো, কোথা থেকে এই বিকট শব্দটা আসলো? আমি শিওর ছিলাম যে সেটা উপরের ফ্লোর থেকে আসছে এবং আমি ভাবলাম যে উপরের ফ্লোরে গিয়ে জিজ্ঞেস করি যে তারা কি কাজ করছে এবং রাতে কাজগুলো যাতে না করানোর জন্য এই কথাটা বলার জন্য উপরের দিকে রওনা দিলাম। যেই বাবা সেই কাজ, উপরে চলে গেলাম, গিয়ে বেলকুনি দেখলাম এবং বেলকুনিতে একটা দরজা নক করলাম, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নেই। তার মানে কি কেউ বাসায় নেই? কেউ যদি কোনো বাসায় না থাকে তাহলে আওয়াজটা কোথা থেকে আসলো? এসব ভাবতে ভাবতে বাসায় ফিরে গেলাম, কারণ ওই দিন আমার হাজব্যান্ডকে কিছুই বলিনি যে ও টেনশন করবে বলে। সাইকোলজিস্ট হয়ে ব্যাখ্যা করতে থাকলাম যে কি হলো আমার সাথে, এবং আমি আমার নিজের ভুল ভেবে এটা উড়িয়ে দিলাম। কিন্তু পুরো রাতটা ঘুমাতে পারলাম না। পরের দিন সেই টাইমে ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসলাম, সন্ধ্যায় খাবার তৈরি করলাম। হঠাৎ আজকেও সেই একই টাইমে সেই একই শব্দ আমার কানে ভেসে আসতে থাকলো। এবার কিছুটা ভয় কাজ করলো যে বাসায় কোনো চোর ঢুকলো কিনা। যদিও শিওর ছিলাম যে কোনো চোর না, কিন্তু কখন কি হতে পারে কে জানে। তবুও কখনো মাথায় আসে যে অলৌকিক কিছু একটা ঘটতে পারে। ভয় লাগছিল। পুলিশ ফোন করার উদ্দেশ্য করে যেইমাত্র ফোনটা হাতে নিলাম, অমনি দেখলাম সাদা একটা অবয়ব আমার দরজার পাশ হয়ে আমার কিচেনের দিকে চলে গেল। ওটার আগেই আরও একটা বিকট শব্দ হলো। এই শব্দে আমি চমকে উঠলাম। মনে হচ্ছিল কে যেন আমার বাসার গেটের দরজা খুব জোরে বাড়ি দিল, কিন্তু দরজার বন্ধই ছিল। কিছুই বুঝে উঠতে পারলাম না যে কি হচ্ছে আমার সাথে। বলে রাখা ভালো, টিভি রুমের কিচেনের মাঝখানে লম্বা হেল্পে যেটা আছে সেটা থেকে ডাইরেক্ট কিচেনে যাওয়া যায় এবং কিচেনে গিয়েই সেখানেই যে কোনো একটা কাজ করা যায়। আমি যেইমাত্র কিচেনে দেখলাম এবং গিয়ে দেখি প্লেট টেবিল রাখার জন্য যেইমাত্র গেলাম, দেখলাম আমার হাজব্যান্ডের প্রিয় ডাইনিং টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেছে। এমনভাবে ভেঙে গেছে যে মনে হচ্ছিল যে কেউ হাতুড়ি দিয়ে রাগান্বিত হয়ে ভেঙে ফেলেছে। ছোটো ছোটো কাঁচের টুকরা পড়েছিল। কিভাবে ভাঙলো আর সেই সাদা ছায়াটা কি ছিল তা আমার জীবনে এখন পর্যন্ত এই প্রথম আমি দেখলাম। সে রাতে আমরা দুজনই ঘুম আসছিল না। আমার হাজব্যান্ডকে বোঝাতে লাগলাম যে বড় কোনো ক্ষতি হয়নি, কারণ একটাই তো ডাইনিং টেবিল ভেঙেছে, এবং আমি ব্যাখ্যা দিতে লাগলাম যে ফ্যাক্টরি থেকে হয়তো গ্লাসের যে ফল্ট ছিল বা কিছু একটা বাবুল ছিল, যার কারণে গ্লাসটা এমন অবস্থায় ফেটে গিয়েছে। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যেসব বলছি সে বুঝতে পারেনি যে কেননা টেবিলটি গত 8 বছর ধরে আমাদের বাসায় কখনো কিছু হলো না, এখন কেন এই গ্লাসটি ভেঙে গেল। হয়তো এটাই ঠিক ছিল। আরও কিছুদিন পর সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আমার হাজব্যান্ড হঠাৎ বাসার দরজায় 3টি হাতের নখ শুনতে পায় এবং কে যেন 3টি হাতে নখ দিতেছে আমাদের দরজায়। একই টাইমে কি হতে পারে?
হয়তো কোনো পোস্টম্যান কোনো লেটার রেখে গিয়েছে। বক্সের দরজা খুললো চেক করার জন্য। বক্সটা খুললো কিন্তু কিছুই না, আশেপাশে কাউকে দেখতেও পেল না। সব নিরিবিরি, এত নিরিবিরি যে আগে কখনো এরকম নিরিবিরি হয় নাই। মনের ভুল ভেবে দরজা আটকে দিল। সেই একই রাতে আমার হাজবেন্ড একটি দুঃস্বপ্ন দেখলো তার আপন চাচা খুব খাচ্ছে একটি অন্ধকার করে বসে। আশেপাশে কেউ নেই, কিছু নেই, শুধু একটি লাশ দাফন করার কাপড় দিয়ে মোড়ানো। আজব একটি স্বপ্ন ছিল নাকি বাস্তব সে কিছুই বুঝতে পারল না। চাচা কেন দেখলো যে লাশ দিয়ে মোড়ানো কাপড় কে ছিল ঠিক সে বুঝতে পারল না। এর পরের দিন সে স্বপ্নে দেখা তার চাচুকে কল দিল এবং দেখলো উনি তো ঠিকই আছেন, কিন্তু এখানে আমাদের মাঝে হয়তো ভুল হয়েছিল। 2018 সালের নভেম্বরে আমার বার্থডে উপলক্ষে আমি পার্টি দিলাম। ওই দিন আমার হাজব্যান্ড কেন যেন টেনশনের মতন ভাব করছিল, তার মতন ভিতর আমারও টেনশন কাজ করছিল। পার্টি শেষ করে আমি তাকে জিজ্ঞেস করলাম কোন কারণে টেনশন করলো, এবং সে বলছে বাবার জন্য নাকি তার খুব খারাপ লাগছে। এত খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না, আগে কখনো এরকম খারাপ লাগেনি। আমি ভাবলাম অনেক বছর হয়তো দেশে যায় না, হয়তো এই কারণেই খারাপ লাগছে। কিন্তু আসল বিষয়টা অন্যরকম ছিল। জীবনে শুনে এসেছি মা বাবারা সন্তানদের বিপদে টের পায়, কিন্তু আমার জীবনে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না সন্তানরাও মা বাবার বিপদের কথা বুঝতে পারে। এরপর থেকেই বাংলাদেশ থেকে কল দিয়ে জানতে পারলাম যে গ্রামের বাড়ি গিয়েছেন বাবা, আর সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। এখানে গ্রামে গেলে উনি নর্মালি একাই যেতেন। গ্রামে যাওয়ার কারণ ছিল কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল, ওইগুলো শেষ করে ঢাকায় চলে যাবেন তাড়াতাড়ি। এর আগেই উনি বাজারের দোকান থেকেই সবসময় এক কাপ চা খেতেন, একই দোকান থেকেই। সেই দোকানের চা খুব মজা হতো দেখে। পরবর্তীতে জানতে পারলাম মানে যারা আমাদের হাসি মুখ সহ্য করতে পারে না তারা কুফুরি তাবিজ সরিয়ে দিয়েছিল এবং বাবাকে সেটা খাইয়ে দিয়েছে। তারা নিশ্চয়ই জানেন যে বাবা সেই দোকানে চা খাইবেন এবং সেই দোকানে আসবেন। আর সেই দিন থেকেই বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়া শুরু করলেন। যখন বাবাকে ক্ষতি করার জন্য তাবিজটি তৈরি করা হয় তখন থেকেই আমার হাজব্যান্ড বিভিন্ন সাইন্স পায়। তার অনেক প্রিয় গ্লাস ভাঙ্গা, টি টেবিলের ওপর ঘটে যাওয়া, বাসায় চাচ্চুর কাফনে মোড়ানো লাশ, এই সমস্ত ভালো লক্ষণ না। হয়তো এইসব সায়েন্স এর মাধ্যমে সতর্ক করে দেওয়া হয়েছিল যে কোনো বিপদ আসতে পারে। সামনে আবার ঢাকায় ফিরতে পারলেন না, ভাবলেন যে শরীর খারাপ লাগছে, আরও একদিন থেকে যাওয়ার জন্য। এত দূর জার্নি করা এত সহজ না। রাত হয়ে গেল এবং রাত গভীর হয়ে গেল এবং বাবা দেখতে পেলেন যে কে যেন ওনাকে তার নাম ধরে ধরে ডাকছে এবং কি যেন একটা মিষ্টি সুরে বলছে এবং সেই কণ্ঠটি বলছে সব শেষ, সব শেষ। আরও একটি ভালো ছায়ার মতন দেখতে পেন এবং বাড়ির ভিতর বাবা অনেক সাহসী ছিলেন, তাই তো গ্রামে একাই যেতেন, একাই থাকতে পারতেন। বাবা একবার ভেবেছিলেন যে অলৌকিক কিছু হতে পারে, এমনটাই লাইফে অনেক কিছু দেখেছেন, তাই এসব বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন এবং আল্লাহকে যথেষ্ট একটাই বিশ্বাস করতেন, বেশি কিছু না। 84 দিন পর একটু বেটার ফিল করা শুরু করলেন বাবা, তাই ঢাকার দিকে রওনা দিলেন। ঢাকায় যাওয়ার পরেই আমাদের জীবনে, আমার হাজব্যান্ডের জীবনে অনেক বড় একটা বিপদ চলে আসে। বাবা দিনের পর দিন অনেক অসুস্থ হয়ে পড়লেন। খুব অসুস্থ থেকে বাংলাদেশের আর্জেন্ট দেওয়া হয়। এরপর কালো জাদুর ঘটনাগুলো একটার পর একটা শুরু হয়ে যেতে লাগলো। এরপর বাবা ঢাকায় যাওয়ার পর আমাদের
ননদকে রাস্তায় এসে একদিন সে কোথাও যাচ্ছিল, হঠাৎ করেই একটা মেয়ে এসে বলল, তোদের উপর অনেক খারাপ কিছু হতে পারে। এটা বলার সাথে সাথে সে বেনিশ হয়ে গেল। আমার ননদ সে কিছুই বুঝতে পারল না। সে ভাবল হয়তো কোনো পাগল হবে। আমার ননদ আর তাকে দেখতে পেল না। আমি জানি না বিশ্বাস করবেন কি না, বাবা মারা যাওয়ার আগে লাঠি হাতে রেখে বাবা চলাফেরা করছিল এবং সেই দিন ছিল অমাবস্যার রাত। সেই দিন স্পষ্ট আমরা দেখতে পাই একটা কালো কুচ্ছিত চেহারার রূপে মানুষ হঠাৎ করে ঢুকে পড়ে। মানুষটির শরীরে এত শক্তি ছিল যে মনে হচ্ছিল হাজার হাজার মানুষের শক্তি একসাথে হলেও যেই শক্তি হবে সেই তেমন শক্তি। কাউকে কোনো কথা না ভেবে রুমটি খালি ছিল, যেই রুমটি সেই রুমটিতে ঢুকে পড়ল, দরজায় লক করে দিল। তারপর কিছুক্ষণের মধ্যে আবারও বের হয়ে গেল। সবাই আমরা জিজ্ঞেস করছিলাম যে কোন অধিকারে এভাবে বাড়ির ভিতর ঢুকে পড়লে? এত মানা করার পরও কে আপনি এবং কেন এসেছেন? সে একটি উত্তর দিল, সরি, রং ফ্ল্যাট। আজব, এই রাতে এই বিষয় পাত্তা দেওয়ার আগে বাবাকে নিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে ওঠে, কারণ ওনার অসুস্থতা আরও বেড়ে যাচ্ছিল। বাবার হার্ট অ্যাটাক হচ্ছিল, সবার হিট ফিরে এসেছিল। একটা মানুষ একবার হার্ট অ্যাটাক করতে পারে, কিভাবে বাঁচার কথা না, কিন্তু উনি ফিরে আসছেন বারবার করার পরও 1 মিনিট ছিল না। তারপর আবার ফিরে আসছিলেন। একটা মানুষ একবার হার্ট অ্যাটাক করে কিভাবে আবারও ফিরে আসে, বাঁচার কোনো কথা না, কিন্তু উনি ফিরে আসছেন। কিছুদিন আগে ওনার বডি চেক করা হয় এবং রিপোর্টে লেখা ছিল যে ওনার সব কিছু ঠিক আছে, কিন্তু একদিনের মধ্যে হঠাৎ একসাথে 2টা কিডনির প্রবলেম দেখা দেয়। কিডনি আর লিভারের লাঞ্চের প্রবলেম দেখা দেয়। সব কিছু একসাথে পেলি হতে থাকে। আমাদের ওই এলাকার বড় একজন ইমাম থাকতেন। তিনি বললেন যে ব্ল্যাক ম্যাজিক এসব হচ্ছে এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদু চালান দিয়ে অমাবস্যা রাতের পর লাস্টে যাওয়ার আগে, তবে আইসিটিতে নেওয়ার আগে নার্সেরা বলেন যে ওনার মাথায় খুব বড় একটা আঘাতের চিহ্ন রয়েছে। ওনার মাথায় কে যেন জুড়ে কিছু একটা দিয়ে বাড়ি দেয়। উনি মাতাল হয়ে থাকেন অনেকক্ষণ। তারপর সকালে বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। আমার হাজব্যান্ডের দেখা দুঃস্বপ্ন, কাফনের কাপড়ে মুড়ানো আমার চাচ্চুর লাশ, অর্থাৎ আমার শ্বশুরের ভাই, তিনি স্বপ্নে এসেছিলেন। আর সেই কারণেই যে একটা ভাই নিজের খাচ্ছিলেন এবং বিভিন্ন গ্লাস ভাঙ্গা, এগুলো ভালো লক্ষণ নয়। আমার বাবা মারা যাওয়ার পর ওনার বিছানার কাপড় গুছাতে থাকলাম এবং সেই সময় সুখের ভিতর থেকে একটা কাপড়ে মুড়ানো কাগজ পাওয়া যায়। কিছু লাল সুতো দিয়ে পোড়ানো কাগজটির ভিতরে উল্টো করে কিছু লেখা, কিছু নাম্বার, কিছু কাফনের কাপড় আর কিছু মাটি পাওয়া যায়। এলাকার বড় ইমামকে এটা দেখানো হয়। উনি কনফার্ম করে বলেন যে এখানে অনেক বড় একটি কুফরি কালাম রয়েছে যা বাবার উপর প্রয়োগ করা হয়েছে। বুঝতে বাকি রইল না যে সেই রাতে যে বিভৎস লোকটি ঘরে ঢুকেছিল সেই করেছে এবং সে বলেছে যে রং ফ্ল্যাট, সেই লোকটি এটি দিয়ে গেছে। এটি ইমাম সাহেব আরও বলেন যে একটা লাস্ট একটা সাল ছিল যে এটা সাকসেসফুল হয়েছে, তাদের কাজ হয়েছিল আমাদের ফ্যামিলির মাথা কাটা দেওয়ার জন্য, যা আমাদের ফ্যামিলির হেড হলেন আমার বাবা। এসব জানার পর আমার হাজব্যান্ড ফ্লোরের সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। দেখতে চাইছিল যে কে সেই লোকটি যে রাতে এসেছিল এবং ঢুকে আমাদের ঘরে প্রবেশ করেছিল। সেই লোকটি ঢুকেছিল সেই টাইমে সিসিটিভির কিছু ফুটেজ দেখতে পাওয়া যায়নি, কিন্তু সেই সময়ে মানুষটি বের হয়ে গিয়েছিল। সেই সময়ে একই টাইমে একটা কালো বিড়ালকে দেখা গেল। হঠাৎ করে সে মেরুলুস হয়ে পড়ে গেল। আর কোনো সেই বিড়ালটির সিসিটিভির ফুটেজও পাওয়া গেল না।
কিছু হেডিং এবং বিড়ালটির ডিটেলস আছে কিনা সেটা জানার জন্য আমরা চেষ্টা করতে গেলাম। কিন্তু বিভিন্ন জায়গা থেকে 3 জন বড় হুজুরের সাথে কথা বলা হয়। ওনারা একই কথা বললেন, গ্রামের 3টা তাবিজ পুঁতে রাখা হয়েছে বাবাকে মারার জন্য। প্রথমটাকে দেওয়া হয় বাড়ির গেটের পাশে, বাকি 2টাকে দেওয়া হয় রাস্তার পাশে। গেটের পাশেরটা পাওয়া যায় এবং রাস্তার মোড়েরটা শুধু একটা পাওয়া যায়, কিন্তু তৃতীয়টা কোনো পাওয়া যায়নি। ফুটোটা যে মানুষটা আমাদের বিপদকে ডেকে এনেছিল, টের পেয়ে আরও অনেক প্রমাণও সেখানে পাওয়া গিয়েছিল। এই মানুষগুলো অনেক আগ থেকেই প্ল্যান করেছিল আমার বাবাকে মারার জন্য। ঢাকার বাসায় আরও একটি তুষারের ভিতর এর ফিতা থেকে পাওয়া যায়, তাতে 41টি গিট্ট দেওয়া। ইমাম সাহেবকে জানালে উনি বলেন যে প্রত্যেকটা গিট্ট যা দেওয়া আছে তার মানে একদিন, অর্থাৎ 40 দিন আমাদের বাবা 40 গিট্ট দেওয়া হয়েছে। এইসব করেছে সেই বিপরীত চেহারার লোকটি। এসব জেনে শুধু দোয়া করি আল্লাহর কাছে যেন যারা এভাবে অন্যের ক্ষতি করে তাদের হায়াত দান করুক আর এই বাজে পথ থেকে ফিরিয়ে আনুক। যারা কারো ক্ষতি করে না তাদের জীবনে এমন কোনো বিপদ না আসার জন্য। এমন কিছু অদৃশ্য শক্তি দিয়ে কেন এভাবে অন্যের জীবন নষ্ট করে ফেলে? হয় সামান্য একটি মনের শান্তির জন্য। বুঝতে পারলাম না যে ব্ল্যাক ম্যাজিক প্রকাশিত করেন। তাদের উদ্দেশ্যে বলছি, যার কারণে এসব কুফুরি কালাম করেছেন নিজের সামান্য আনন্দ পাওয়ার জন্য। এই সময়ের কারণে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন? সামান্য সুখের জন্য চিরকালের সুখ ত্যাগ করেছেন। একদিন আপনারও মরতে হবে, একদিন আমারও মরতে হবে। আল্লাহ আপনাকে সহজে মরণ দিবেন না। আমাদের কাছে এটা প্রমাণিত অনেকভাবেই। আপনাদের এসব খারাপ কাণ্ডের জন্য আপনাদের ফ্যামিলি বলতেও পারে যে ব্ল্যাক ম্যাজিক যারা প্রত্যাশিত করে সবাই একটা পরিণাম হয়। আমি অনেক কষ্ট নিয়ে এসব বলছি, কারণ বাবাকে মেরে ওই মানুষগুলোর মনে শান্তি হয়নি। এখন ওই ঘটনাটি ভালো লাগলে বাকিগুলো অন্য একদিন পাঠাবো। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।